কোনো ব্যাংকের নামের সামনে ইসলামী শব্দ থাকলেই তার সব সিদ্ধান্ত ইসলাম হয়ে যায় না, কিংবা প্রচলিত বাংলা শব্দের বিপরীতে আরবি শব্দ ব্যবহার করলেই কি সবকিছু হালাল হয়ে যায়? কোনো রাজনৈতিক দল ইসলামের কথা বললেই তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রশ্নের ঊর্ধ্বে চলে যায় না, কারণ ইসলাম একটা ধর্ম, ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান, আর রাজনৈতিক দল একটি ক্ষমতার কেন্দ্র। একটি ব্যাংক যার নামের সামনে লেখা ইসলামী, যে ব্যাংক মানুষের কাছে শুধু মুনাফার প্রতিশ্রুতি দেয়নি, দিয়েছে ধর্মীয় আস্থার নিশ্চয়তা। সুদ নয়, শরিয়া অনুযায়ী ব্যাংকিং এই বিশ্বাসে লাখ লাখ মানুষ সেখানে জীবনের সঞ্চয় জমা রেখেছে। কিন্তু সেই ব্যাংককে ঘিরেই এখন উঠছে হাজার হাজার কোটি টাকা লুট, রাজনৈতিক নিয়ন্ত্রণ, দলীয় নিয়োগ এবং নির্বাচনী অর্থায়নের অভিযোগ। তাই প্রশ্নটা শুধু একটা ব্যাংকের নয়, শুধু তাই নয়, সংসদ অধিবেশনে ইসলামী ব্যাংকের মালিকানা ও ব্যবস্থাপনা নিয়ে তীব্র আলোচনাও হয়েছে। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তার বক্তব্যে বলেছেন, আপনারা ব্যাংকের মালিক না, জামায়াত ইসলাম ব্যাংকের মালিক না। আবার বলছেন ইসলামের উপর হাত দিবেন না। আপনারা ব্যাংকের মালিক না, জামায়াত ইসলাম ব্যাংকের মালিক না, আবার বলছে ইসলামের উপর হাত দিবেন না। মানে স্পিকার, ইসলামী ব্যাংক ইসলাম নয়, আমাদের জনাব মির্জা ফখরুল ইসলামও ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। সুতরাং সবকিছুতে ইসলামের উপর হাত দিবেন না দোহাই দেওয়া কিন্তু ঠিক নয়। তাহলে ইসলামী ব্যাংক আসলে কি? এটা কি ইসলামের ব্যাংক, নাকি ইসলামের নাম ব্যবহার করা একটা রাজনৈতিক ও আর্থিক ক্ষমতার কেন্দ্র? একটু পেছনে যাই। ইসলামী ব্যাংকের গল্পের শুরু 1983 সালে। বাংলাদেশে এই ব্যাংকটি প্রতিষ্ঠার সময় দেশি বিদেশি ইসলামী প্রতিষ্ঠান ও উদ্যোক্তাদের পাশাপাশি জামাত ইসলামের সঙ্গে সম্পর্কিত ব্যক্তিদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। বিদেশি সংস্থার মধ্যে কুয়েত ফিনান্স হাউস, দুবাই ইসলামিক ব্যাংক, কুয়েতের 3টি মন্ত্রণালয়ের নাম এসেছে। পরবর্তী কয়েক দশকে ব্যাংকটির বোর্ড, ব্যবস্থাপনা এবং কর্মীদের একটি অংশের সঙ্গে জামাত ও ইসলামী ছাত্র শিবিরের সম্পর্ক নিয়ে বারবার অভিযোগ উঠেছে। তবে এখানে জামায়াতের বক্তব্য পরিষ্কার, ইসলামী ব্যাংকের সঙ্গে দলটির কোনো আনুষ্ঠানিক বা দলীয় সম্পর্ক নেই। কিন্তু সমস্যা হলো তাদের বক্তব্য এবং রাজনৈতিক আচরণের মধ্যে বড় একটা বৈপরীত্য দেখা গেছে। বিভিন্ন সময়ে সাংবাদিকরা সে তথ্য সামনেও এনেছেন। 5 আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পর জামায়াত আমির ইসলামী ব্যাংক সম্পর্কে বলেছিলেন ব্যাংকটি নাকি মায়ের কোলে ফিরে এসেছে। এখন প্রশ্নটা খুব সাধারণ, এখানে কোনো সম্পর্কই যদি না থাকে তাহলে ব্যাংক কার কোলে ফিরল, আর সেই মা আসলে কে? আইনগতভাবে ইসলামী ব্যাংকের মালিক তার শেয়ার হোল্ডাররা। জামাত দল হিসেবে ব্যাংকের মালিক এমন প্রমাণ প্রকাশ্যে নেই, কিন্তু মালিকানা আর প্রভাব এক জিনিস নয়। কোনো রাজনৈতিক দলের লোকজন যদি বছরের পর বছর একটি প্রতিষ্ঠানে নিয়োগ পায়, বোর্ড ও ব্যবস্থাপনায় প্রভাব রাখে, অফিসের ভেতরে দলীয় স্লোগান দেয় এবং ব্যাংকের অর্থ বা অবকাঠামো রাজনৈতিক কাজে ব্যবহার করে, তাহলে শেয়ার না থাকলেও সেখানে কার্যকর নিয়ন্ত্রণ তৈরি হতে পারে। এটিও সাংবাদিকরা সামনে এনেছেন বহুবার। এরপর আসে 2017 সাল। আওয়ামী লীগ সরকার ইসলামী ব্যাংক থেকে জামায়াতের প্রভাব সরানোর নামে ব্যাংকের নিয়ন্ত্রণ তুলে দেয় এস আলম গ্রুপের হাতে। কিন্তু রোগ সারাতে গিয়ে যেন পুরো রোগীকেই আইসিইউতে পাঠানো হলো। এস আলম গ্রুপ ও তাদের সহযোগী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ইসলামী ব্যাংক থেকে 70,000 কোটি টাকার বেশি ঋণ নেয়ার অভিযোগ ওঠে। বিভিন্ন নামে প্রতিষ্ঠান খোলা হয়েছে, পর্যাপ্ত জামানত ছাড়াই ঋণ দেওয়া হয়েছে এবং ব্যাংকিং নিয়মকে প্রায় কাগজের সাজসজ্জায় পরিণত করা হয়েছে। একটি গ্রুপ, একটি ব্যাংক এবং হাজার হাজার কোটি টাকা। এটা এমন না যে বাংলাদেশ ব্যাংক কিছুই জানতো না। অডিটে কিন্তু এই অনিয়ম ধরা পড়েছিল, এমনকি ঋণ ঝুঁকিপূর্ণ বলাও হয়েছিল। তারপরও বছরের পর বছর কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। অর্থাৎ এখানে শুধু একজন ব্যবসায়ীর দায় নেই, নিয়ন্ত্রক প্রতিষ্ঠান, রাজনৈতিক সরকার এবং ব্যাংকের পরিচালনা পর্ষদ সবাইকে প্রশ্নের মুখোমুখি হতেই হবে। 2024 সালের 5 আগস্টের পর এস আলমের নিয়ন্ত্রণ দুর্বল হলো, কিন্তু ব্যাংক কি আমানতকারীদের হাতে ফিরল, নাকি এক রাজনৈতিক প্রভাবের জায়গায় আরেক রাজনৈতিক প্রভাব প্রতিষ্ঠিত হলো? এই প্রশ্নই এখন সংসদে উঠছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সরাসরি বলেছে, এখন একবার যেই ব্যাংক আজান দিয়ে তাকবীরে আল্লাহ আকবার দিয়ে দখল করা হলো, সেই ব্যাংকের দখলটা বেদখল হয়ে যাবে। এই যাতনা তো আমরা বুঝি। এই আরডিএস প্রকল্পের মধ্যে কত হাজার কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে জানেন?
22,000 কোটি টাকা ডিস্ট্রিবিউট হয়েছে। 11,000 কোটি টাকা আগে দেওয়া হয়েছিল। এই 5ই আগস্টের 2024-এর পরে নির্বাচনের এই বৈতরণী পার হওয়ার জন্য আরো 11,000 কোটি টাকা দেওয়া হয়েছে, এর কোনো হদিশ নেই। এখানে একটু থামুন, একটু ভালো মতো খেয়াল করতে হবে জায়গাটা। সালাউদ্দিন আহমেদ বলছেন 5 আগস্টের পর আরডিএস থেকে 11,000 কোটি টাকা বিতরণ হয়েছে এবং সেই অর্থের একটি অংশ নির্বাচনী উদ্দেশ্যে ব্যবহারের জন্য সন্দেহ করা হচ্ছে। কিন্তু ঋণ বিতরণ আর নির্বাচনী অর্থায়ন এক বিষয় নয়। অর্থ নির্বাচনে গেছে প্রমাণ করতে হলে দেখাতে হবে কোন অ্যাকাউন্ট থেকে টাকা বের হয়েছে এবং কে পেয়েছে, কিভাবে খরচ হয়েছে এবং কোন রাজনৈতিক প্রার্থী বা দলের কাছে গেছে সেটিও প্রমাণ করা প্রয়োজন। এখন পর্যন্ত কিন্তু এই পুরো অর্থ প্রবাহের ফরেনসিক প্রমাণ প্রকাশ করা হয়নি। তবে অভিযোগটিকে একেবারে উড়িয়ে দেওয়ারও সুযোগ নেই, কারণ ইসলামী ব্যাংকের নিজস্ব প্রতিবেদনের হিসেব বলছে আরডিএসে ঋণ বিতরণের পরিমাণ সাম্প্রতিক সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে আরও অভিযোগ করেছেন যে 5 আগস্টের পর হাজার হাজার কর্মকর্তা কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে, রাজনৈতিক বিবেচনায় নতুন নিয়োগ ও পদোন্নতিও দেওয়া হয়েছে। 6,000 নতুন নিয়োগ দেওয়া হয়েছে, তাদের সবাই একটি রাজনৈতিক মতাবলম্বী লোক এবং তাদেরকে কনফার্ম করা হয়েছে 50% আর 50% করার তালে আছে, তদন্ত হলে আর পারবে না। 13,000 প্রমোশন দেওয়া হয়েছে, যারা যেই ক্যাটাগরি থেকে প্রমোশন পেয়ে যে ক্যাটাগরিতে যাওয়ার কথা না, 2টা-3টা করে প্রমোশন দেওয়া হয়েছে। এখানেও দুই পক্ষের কথা আছে। নতুন কর্তৃপক্ষ বলছে এস আলম আমলে অনেক অনিয়মিত নিয়োগ হয়েছিল, অন্যদিকে চাকরিচ্যুত কর্মকর্তারা বলছেন রাজনৈতিক পরিচয়ের কারণে তাদের সরানো হয়েছে। সত্য জানতে হলে নিয়োগপত্র, পরীক্ষার ফল, কর্মদক্ষতার মূল্যায়ন এবং চাকরিচ্যুতির আইনগত প্রক্রিয়া প্রকাশ করতে হবে। আর এখানেই ইসলামী ব্যাংকের গল্পের সবচেয়ে বড় শিক্ষা লুকিয়ে আছে। জামায়াতের প্রভাবের অভিযোগ সত্য হলে তার তদন্ত হতে হবে, এস আলমের লুটপাটের বিচার হতে হবে। 5 আগস্টের পর রাজনৈতিক নিয়োগ বা নির্বাচনী অর্থায়ন হয়ে থাকলে সেটারও তদন্ত হতে হবে। এক পক্ষের দুর্নীতি দেখিয়ে আরেক পক্ষের দখল বৈধ করা যাবে না। স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাক্যটি সম্ভবত এক বাক্যেই বলেছেন, ইসলামী ব্যাংক ইসলাম নয়, জামাতে ইসলামও ইসলাম নয়। অনেকেই এটা মনে করেন কোনো ব্যাংকের নামের সামনে ইসলামী শব্দ থাকলেই তার সব সিদ্ধান্ত ইসলাম হয়ে যায় না, কিংবা প্রচলিত বাংলা শব্দের বিপরীতে আরবি শব্দ ব্যবহার করলেই কি সবকিছু হালাল হয়ে যায়। কোন রাজনৈতিক দল ইসলামের কথা বললেই তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড প্রশ্নের ঊর্ধ্বে চলে যায় না, কারণ ইসলাম একটা ধর্ম, ব্যাংক একটা আর্থিক প্রতিষ্ঠান, আর রাজনৈতিক দল একটি ক্ষমতার কেন্দ্র। এই তিনটিকে এক করে ফেললেই জবাবদিহি হারিয়ে যায়। তাই প্রশ্নটি আবারও করি যে ব্যাংক কখনো রাজনৈতিক দলের প্রভাব বলয়, কখনো ক্ষমতাসীন ব্যবসায়ী গোষ্ঠীর লুটের যন্ত্র এবং কখনো নির্বাচনী অর্থায়নের অভিযোগে অভিযুক্ত হয়, এটা কি ইসলামের ব্যাংক নাকি ইসলামের নামে ব্যাংক? উত্তর বক্তৃতায় পাওয়া যাবে না। উত্তর পেতে হলে প্রকাশ করতে হবে শেয়ার হোল্ডারদের প্রকৃত পরিচয়, ঋণ গ্রহীতাদের তালিকা, আরডিএস এর সুবিধাভোগীদের তথ্য, সিএসআর খাতের ব্যয় এবং গত 10 বছরের সব নিয়োগ এবং পদোন্নতির নথি। কারণ এই ব্যাংকের টাকা জামায়াতের নয়, এস আলমের নয়, সরকারেরও নয়। এই টাকা লাখ লাখ আমানতকারীর, আর ধর্মের নাম ব্যবহার করে সেই টাকার হিসাব গোপন করার অধিকার কারোরই নেই। ব্যাংকের রাজনীতিকরণ, দলীয়করণ কিংবা ধর্মীয়করণ অর্থনীতিতে যে একটা বিপদ তৈরি করতে পারে, ইসলামী ব্যাংক কি সেই শিক্ষা আমাদের সামনে হাজির করলো? পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।